আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আপনার জন্য আমরা ওয়েট করতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এখন হলো যখন কোনো কিছু ধারাবাহিক বর্ণনা দেওয়া হয়, এলে বিস্কুট ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, বা কোনো ঘটনার শুরুতে আমরা এগুলো ব্যবহার করতে পারি। কি বলছিলাম? ফার্স্টলি, সেকেন্ডলি, ভালো করে খেয়াল করবে। তখন 10 টাকা ফার্স্ট, দামের বিস্কুট খাই। আর মানুষ বড় লোকের বেটি হয়ে লাগে তখন দামি দামি বিস্কুট। মরিয়ম, এই আপু মিউট করো। মিউট করো। সেকেন্ডলি, এইরূপ কথাগুলো আমরা ব্যবহার করতে পারি। একটু খেয়াল করুন। যদি এরকম তাহলে ঘটনার ধারাবাহিকতা বোঝাইতে আমরা যে জিনিসগুলো ব্যবহার করতে পারি, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, কিভাবে জিনিসগুলো আসবে? যেমন আমি যদি বলি যে আই এম ভেরি বিজি টুডে, আমি আজকে অনেক ব্যস্ত। অ্যাট ফার্স্ট আই উইল গো টু দ্য ব্যাংক টু ড্র সাম মানি। প্রথমে আমি ব্যাংকে যাব, কিছু টাকা আমি সেখান থেকে উঠাবো। এরপরে ব্যাংকে যাওয়ার পর আমি কি করব? সেকেন্ডলি, আই উইল পে দ্য স্কুল ফিজ আর কলেজ ফিজ, এরপর আমি কলেজের ফিটা দিব। এখন আমি তৃতীয় যে কথাটা বলবো সেখানে যা আমরা ব্যবহার করতে পারি দেন। তাহলে ফার্স্টলি, সেকেন্ডলি এরকম তুমি ব্যবহার করতে পারো, অথবা তুমি ব্যবহার করতে পারো দেন, আফটার দ্যাট। যখন আমরা ঘটনার বর্ণনা দিব, খুব ভালো করে মন দিয়ে খেয়াল করো, বারবার যাতে শিখতে না হয়। তাহলে কোনো ঘটনার বর্ণনা দিতে আমরা যেগুলো ব্যবহার করব সেটা হলো কি, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, আফটার দ্যাট, দেন, এই কয়টা শব্দ আমরা ব্যবহার করব ঘটনার ধারাবাহিকতা বা ক্রম বোঝাইতে। তাহলে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, আফটার দ্যাট, এরকম। উদাহরণ কি দিলাম? যেমন টুডে আই এম ভেরি বিজি, ফার্স্ট আই উইল গো টু দ্য ব্যাংক, then I will draw some money, or secondly I will draw some money, then I will go to the college and I will submit the college fee, কলেজের ফিটা আমি সাবমিট করব। তার এইটা জিনিস হলো ঘটনা ধারাবাহিকতা বা ক্রম বুঝাইতে। এখন কথা হলো, ঘটনা যদি আমরা শেষ করতে চাই, ঘটনার যেমন শুরু আছে, ঘটনার আবার এরকম শেষও আছে। যদি আমরা ঘটনা শেষ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? তো ঘটনার যেমন শুরু আছে, শেষ আছে, তাহলে শেষ যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমরা বলতে পারি ইন দ্য এন্ড, অথবা ফাইনালি। দেখো, ফাইনালি এই শব্দটা আমরা যেমন ব্যবহার করতে পারি, ফাইনালি। এরপর কি হইতে পারে? আমরা ব্যবহার করতে পারি অ্যাট লাস্ট, কেউ ব্যবহার করবে অ্যাট লাস্ট, কেউ ব্যবহার করবে ফাইনালি, অথবা লাস্টলি। তাহলে লাস্টলি আমি তোমাদের কিছু সিলেক্ট শব্দ দিই যেগুলো তোমরা ব্যবহার করবে। একটা ব্যবহার করতে পারো অ্যাট দ্য এন্ড, ফাইনালি। আর একটা ব্যবহার করতে পারো টু সাম আপ। বেশি মুখস্থ করলে মনে থাকবে না, তার বেশি তোমার দরকারও নাই। টু সাম আপ ব্যবহার করতে পারো। আরেকটা শব্দ তুমি কি ব্যবহার করতে পারো? ইন কনক্লুশন, মানে সংক্ষেপে। কোনো কথা শেষ করে তুমি এখন বলতেছো যে সংক্ষেপে বলতে গেলে আসলে কি, সে একটা ভালো ছেলে। তাহলে ফাইনালি, অ্যাট লাস্ট, টু সাম আপ, ইন কনক্লুশন, এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি যদি ঘটনার পরিসমাপ্তি দিতে চাই। তোমরা এটা কিন্তু মুখস্থ করে নেবে। আমি কথাটা বলতেছি তো, যদি আমি এখানেও লিখতেছি না, সাথে সাথে যেহেতু বোঝাচ্ছি, তাহলে তোমাদের কি করতে হবে, এইটার ভিডিওটা একটু মনে রাখতে হবে প্রয়োজনে। এই তো আমি এটা ইনশাল্লাহ আপলোড করে দিব। তাহলে এইটা হলো ঘটনার পরিসমাপ্তি বোঝাইতে ফাইনালি শব্দটা আমরা যেমন ব্যবহার করতে পারি।
এটা তো বিকালে। আচ্ছা দেখতেছি কি করা যায়। আচ্ছা ফাইনালি ইন কনক্লুশন টু সাম আপ, গতদিন যেমন গেছে এরকম ঠিক আছে। এখন দেখো আমরা যদি অতিরিক্ত তথ্য দিতে চাই, গতদিন আমি কিছু শব্দ তোমাদের বলেছি, এখন ফাইনালি যে শব্দগুলো দিচ্ছি এই শব্দগুলো মুখস্থ করে নেবে। দেখো আমি লিখছি টু গিভ এক্সট্রা ইনফরমেশন। যদি আমরা অতিরিক্ত তথ্য দিতে চাই সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? টু গিভ এক্সট্রা ইনফরমেশন আমরা এখানে ব্যবহার করতে পারি besides, moreover, furthermore. Beside, moreover, furthermore. সরি শুরুতে চলে এসেছে। Besides, moreover, furthermore. আচ্ছা বেসাইড শব্দের অর্থ কি? এই বেসাইড শব্দের অর্থ হলো এছাড়াও। একটা যেমন বেসাইড আছে পাশে, আর এই বেসাইড অর্থ হলো এছাড়াও। মোরওভার অর্থ হলো তদুপরি বা এছাড়াও, এইটা আমরা ব্যবহার করতে পারি। এই শব্দটা বেশি বেশি আমাদের লাগে। তাহলে এইটাতে আমরা একটা যদি উদাহরণ দিই তাহলে দেখো যে হিজ ফাদার হ্যাজ মেনি ল্যান্ডস, তার বাবার অনেক জমি জমা আছে। যেমন দেখো হিজ ফাদার হ্যাজ মেনি ল্যান্ডস, অনেক জমি জমা আছে। এখন এখানে একটা গ্যাপ দেওয়া আছে, হিজ ফাদার হ্যাজ আ বিগ বিজনেস, তার বাবার বড় একটা ব্যবসাও আছে। তো অনেক জমি জমা আছে, এছাড়াও তার বাবার একটা বড় ব্যবসা আছে। তাহলে এখানে তুমি দিতে পারো বেসাইডস দিতে পারো, অথবা মোর ওভার হিজ ফাদার হ্যাজ এ বিগ বিজনেস। আর একটা শব্দ আছে বেশ ব্যবহার হয়, দেখতে পারো অ্যাপার্ট ফ্রম। অ্যাপার্ট ফ্রম দিস, তখন অবশ্য এখানে আরেকটা শব্দটা দিস থাকতে পারে। অ্যাপার্ট ফ্রম দিস হিজ ফাদার হ্যাজ এ বিগ বিজনেস। অ্যাপার্ট ফ্রম বসলে দেখবে যে এখানে লেখা আছে অ্যাপার্ট ফ্রম দিস, এরকম লেখা থাকতে পারে অ্যাপার্ট ফ্রম দিস হিজ ফাদার হ্যাজ এ বিগ বিজনেস। তাহলে তোমরা এটা আশা করি বুঝতে পারছো। এইখানে কারো কোনো সমস্যা আছে? আমি যা বলেছি তোমরা কিছু বুঝতে পেরেছো? আর বুঝাবেন স্যার। আরো যদি অতিরিক্ত তথ্য স্যার লাগে একটু রিপিট করেন স্যার, একটু আচ্ছা রিপিট আমি করেন বলছি যে টু গিভ এক্সট্রা ইনফরমেশন মানে অতিরিক্ত যদি তথ্য দিতে হয় তাহলে আমরা সেখানে বের করবো বেসাইডস। বেসাইড শব্দের অর্থ হলো এছাড়াও। মোর ওভার মানে একই অর্থ, মনে করো আমরা এটার অর্থ অনেকে বলে অধিকন্তু, মানে এছাড়াও একই অর্থ। ফার্দার মোর ওই একই অর্থ মনে করবা। অ্যাপার্ট ফ্রম অর্থাৎ এছাড়াও। তাহলে যেমন হিজ ফাদার হ্যাজ মেনি ল্যান্ডস, তার বাবার অনেক জমি জমা আছে। তো বেসাইডস দিস এছাড়াও, এই দিস থাকতে পারে নাও থাকতে পারে। হিজ ফাদার হ্যাজ এ বিগ বিজনেস, তার বাবার একটা বড় বিজনেস আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি যে এছাড়াও অতিরিক্ত তথ্য দিচ্ছে। আমরা এখানে বেসাইডস ব্যবহার করছি, কেউ মোরওভারও ব্যবহার করতে পারে বা অন্য শব্দও ব্যবহার করতে পারে, এটাতে কোনো সমস্যা নাই। আর দেখো এটা হতে পারে হিজ ফাদার হ্যাজ এ বিগ বিজনেসম্যান, যদি এরকম থাকে অ্যাপার্ট ফ্রম মেনি ল্যান্ডস এরকম আছে এই বাক্যটায়, এখানে মনে করে গ্যাপ দিয়েছে। দেখো many lands his father has a big
বিজনেস। অ্যাপার্ট, তাহলে এখানে লিখতে পারো তুমি অ্যাপার্ট ফ্রম। অ্যাপার্ট ফ্রম many lands his father has a big business। অনেক জমি জমা ছাড়াও তার বাবার বড় ব্যবসা আছে। তো অ্যাপার্ট ফ্রম থাকলে এরকম, এইখানে কিন্তু অ্যাপার্ট ফ্রমটাই বেশি প্রযোজ্য। আর যেই ক্ষেত্রে তোমরা বেসাইডস ব্যবহার করবে, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো এই বাক্যটা আগে দেওয়া আছে বেসাইডস হিজ ফাদার হ্যাজ এ বিগ বিজনেস, এই গ্যাপটা তখন এখানে দেওয়া থাকতে পারে। এইটা একটু তোমরা আর কি খেয়াল রাখবে। আচ্ছা, তোমাদের এই যে 2 মিনিট পরে যদিও লাইন কেটে যাবে, কিন্তু তোমরা আশা করি 100% জয়েন করবে। আমার তো বলার কিছু না, জয়েন তো হলে শুধু তোমাদের নিজের জন্য তোমরা করবে। তাহলে অতিরিক্ত তথ্য দিতে আমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারি। আরো কিছু শব্দ আমাদের লাগতে পারে, তবে এই শব্দগুলো কম লাগে। আমি এখন যেটা বলছি বেশি বেশি যেটা লাগে এইটা তোমরা খেয়াল রাখবে। আর একটা হলো, দেখো, যদি আমরা সাদৃশ্য বোঝাই তো সেই ক্ষেত্রে আমরা সিমিলারলি ব্যবহার করতে পারি অতিরিক্ত তথ্য দিতে। এখানে একটা শব্দ আমরা যোগ করে রাখি, সিমিলারলি। সিমিলারলি, তো সিমিলারলি শব্দ কি হতে পারে, যেমন ইউ শুড রেসপেক্ট ইউর প্যারেন্টস, সিমিলারলি ইউ শুড রেসপেক্ট ইউর টিচার্স। দেখো, ইউ শুড রেসপেক্ট ইউর প্যারেন্টস, এটা সর্বজন বিদিত। এখন কি বলা হচ্ছে যে একইভাবে ইউ শুড রেসপেক্ট ইউর টিচার্স, তোমার উচিত তোমার বাবা মায়ের রেসপেক্ট করা। সিমিলারলি, একইভাবে। তো এই ক্ষেত্রে যদি আবার কেউ কিন্তু ইন দা সেম ওয়েও দিতে পারো, তবে সিমিলারলি কথাটা সুন্দর বানায়। সিমিলারলি ইউ শুড রেসপেক্ট ইউর টিচার্স। তো সিমিলারলি অর্থাৎ একইভাবে তোমার উচিত কি যে তুমি তোমার শিক্ষকদেরও রেসপেক্ট করবে। ইউ শুড রেসপেক্ট ইউর টিচার্স। এখন দেখো, আমরা যখন উদাহরণ দিই, টু গিভ এক্সাম্পল, সেই ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করি। আমি এখন কিন্তু তোমাদের সব উদাহরণ দিতে আমরা যে কানেক্টর গুলো ব্যবহার করে থাকি, এখন আমি যেগুলো দিচ্ছি এগুলোই মনে রাখবে, আর বাইরে মনে রাখার প্রয়োজন ইনশাল্লাহ পড়বে না। যে কটা দিচ্ছি এই কটা দিয়েই তোমাদের কাজ হবে। সবচেয়ে বেশি ব্যবহার হয় ফর এক্সাম্পল, এটা দিতে পারো, অথবা কেউ দিতে পারো তোমরা ফর ইনস্ট্যান্স। ফর ইনস্ট্যান্স, এটা একটা দিতে পারো। আর ইন আদার ওয়ার্ডস, অর্থাৎ অন্য কথায়, এটাই ইয়া রাখো। তো কখনো কখনো ইন আদার ওয়ার্ডস ব্যবহার করা হয়। তাহলে উদাহরণ দিতে টু গিভ এক্সাম্পল, উদাহরণ দিতে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স। আমি যখন বোর্ড কোশ্চেন গুলো সলভ করতে যাবো, আমি বলবো যে উদাহরণ প্রয়োগ করতে কানেক্টর কি ব্যবহার হয়, তোমরা বলবে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স। এই বেশি শেখার দরকার নাই, যা শিখবে যেটা ব্যবহার করলে পরীক্ষা পাস পাবে এইটুকুই। একটা শব্দ এটা রাখতে পারো, ইন আদার ওয়ার্ডস, এটা ভিন্ন ক্ষেত্রে লাগে, যদি সব ক্ষেত্রে লাগবে না, তবে একটু মনে রাখলে ইন আদার ওয়ার্ডস মানে অন্য কোথায়। তবে লাগবে তোমার সবচেয়ে বেশি লাগবে হলো এই দুইটা, ঠিক আছে? এই দুটো দিয়ে আমাদের ম্যাক্সিমাম কাজ হয়ে যাবে। স্যার সবাইকে মিউট করে দিলে ভালো হয়। মেহেদি তোর মাইক বন্ধ কর। তাহলে উদাহরণ দিতে কি কি আমরা কানেক্টর ব্যবহার করব? ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স। কি কি কানেক্টর ব্যবহার করব? ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স। এখন দেখো, যদি বৈসাদৃশ্য বোঝায়, সাদৃশ্য আর বৈসাদৃশ্য তো বুঝো, মানে যেটার মিল নাই, বিপরীত ধর্মী, অর্থাৎ ডিসিমিলার। তাহলে ডিসিমিলারিটি বুঝাইতে আমরা কি ব্যবহার করব? ডিসিমিলারিটি, যেটার মিল নাই, ডিসিমিলারিটি।
ডিসিমিলারিটি যদি হয়, তো এইটুকু বুঝাইতে যেটা বৈসাদৃশ্যমূলক, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি। অন দ্য আদার হ্যান্ড সবচাইতে বেশি পপুলার এবং জনপ্রিয়, অন দ্য আদার হ্যান্ড। আমার তো অন দ্য আদার হ্যান্ড এইটা। এরপরে তোমরা ব্যবহার করতে পারো অন দ্য কন্ট্রারি, অন দ্য কন্ট্রারি এটা ব্যবহার করতে পারো ডিসিমিলারিটি বোঝাইতে। যদি উদাহরণ লাগে আমি উদাহরণ তোমাদেরকে দিতে পারি। অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। আর একটা ব্যবহার করতে পারো হোয়ার ইজ। হোয়ার ইজ অর্থ হলো অথচ, WHEREAS, হোয়ার ইজ। আর একটা এই মোটামুটি এটাতে হয়ে যাবে। ইভেন তো এমনকি যদিও, ইভেন দো এমনকি যদিও, মোটামুটি এর মধ্যে তোমরা করতে পারবা। অন দ্য আদার হ্যান্ড, তারপরে অন দ্য কন্ট্রারি, হোয়ার ইজ অথচ, আর ইভেন দো। এই কটা শিখলে মোটামুটি তোমরা কাজ করতে পারবে এবং পরীক্ষায় মার্ক পাওয়ার মতো অর্জন করতে পারবে ইনশাল্লাহ। আর সাধারণত আমাদের আরেকটা যেটা জানা আছে বাট ইয়েট, এটা একদম কমন। তো তোমরা একদম শিখে ফেলবে যে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, হোয়ার ইজ, ইভেন দো, বাট ইয়েট এই কয়টা ব্যবহৃত হয় ডিসিমিলারিটি অথবা বৈসাদৃশ্য অথবা বিপরীত কোনো ঘটনা এইরূপ বোঝাইতে আমরা এই শব্দগুলো ব্যবহার করে থাকি। মোটামুটি কয়েকটা শিখলে এগিয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আমরা যেটা শিখবো, দেখো কারণ প্রকাশ করতে আমরা কি কি ব্যবহার করি। রিজন। তো রিজন প্রকাশ করতে আমরা কি কি ব্যবহার করতে পারি, সিন্স এবং অ্যাজ এইটা আর ব্যবহার করতে পারি। এর মধ্যে আরো কিছু শব্দ আছে যেটা আমাদের অনেক বেশি ব্যবহার হয়। দেখো আমরা ব্যবহার করি দেয়ারফর অথবা সো, এইরকম ব্যবহার করতে পারি দেয়ারফর সো। যদিও দেয়ারফর এবং সো এটা ক্ষেত্রে হয়ে যায়, স্যার কজ হবে না? আর কজ আমরা ব্যবহার না করি, আমরা ব্যবহার করি সিন্স। আরেকটা ব্যবহার করতে পারি দ্যাট ইজ হোয়াই, সিন্স অ্যাজ। দেখো দ্যাট ইজ হোয়াই। আর দ্যাট ইজ ওয়াই না লিখে দ্যাটস ওয়াই লিখলেই তো হবে না? না, দ্যাট হোয়াই হয় না, লিখতে হয় দ্যাট ইজ হোয়াই। আচ্ছা দ্যাটস ওয়াই, দ্যাটস ওয়াই, দ্যাটস ওয়াই, হ্যাঁ দ্যাটস ওয়াই হতে পারে। দ্যাটস ওয়াই মানেই হলো দ্যাট ইজ হোয়াই। যদি ফলাফল বা ফলশ্রুতিতে কোনো কিছুর কারণে বা কোনো ঘটনার কারণে ফলাফল এসে দাঁড়িয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি অ্যাজ এ রেজাল্ট। এটা অনেক অনেক কাজে লাগে, অ্যাজ এ রেজাল্ট। তাহলে এইটা হলো কি, আমরা যখন ফলাফল বোঝাই তাহলে কি কনসিকুয়েন্স, অর্থাৎ কনসিকুয়েন্স ফলাফল বোঝাইতে আমরা ব্যবহার করতে পারি অ্যাজ এ রেজাল্ট। আবার কনসিকুয়েন্টলি ব্যবহার করা হয় তবে এটা কম ব্যবহার হয়, কনসিকুয়েন্টলি এটা ব্যবহার করতে পারি। আবার কি ব্যবহার হতে পারে, দেয়ার ফর, এটা কিন্তু অনেক ব্যবহার হয়, দেয়ার ফর ব্যবহার হয়, সো ব্যবহার হয়। অর্থাৎ কোনো ঘটনার প্রেক্ষিতে বা ফলাফল এরম দাঁড়িয়েছে, তাহলে আমরা ব্যবহার করতে পারি অ্যাজ এ রেজাল্ট। তোমরা ব্যবহার করবে অ্যাজ এ রেজাল্ট, আমি একটু সাজিয়ে দিই, অ্যাজ এ রেজাল্ট দেয়ার ফর। তাহলে আর তোমাদের বেশি পরিশ্রম করা লাগলো না। অ্যাজ এ রেজাল্ট দেয়ার ফর সো এর মধ্যে থাকবে। এই তিনটার মধ্যে তোমরা তোমাদের কাজকে সমাধা করার চেষ্টা করবে, তাহলে আর অতিরিক্ত খুব বেশি পরিশ্রমও লাগলো না, তোমার কাজও হয়ে গেল। এই তিনটা আজকের যে জিনিসগুলো তোমাদের মাপকাঠি দেওয়া হচ্ছে, আশা করি এগুলো দিয়ে তোমরা, তোমাদেরকে আমি জিজ্ঞাসা করবো ফলাফল বুঝাইতে কি ব্যবহার হয়, তখন তোমরা বলবে অ্যাজ এ রেজাল্ট দেয়ার ফর সো।
আর কারণ বোঝাইতে সিন্স অ্যাজ দ্যাট ইজ হোয়াই। স্যার স্যার যে কোনো একটা বললে কি হবে, যেরকম মনে করেন রিজনের ক্ষেত্রে সিন্স হ্যাঁ, তুমি এরকম ভাবে যদি বলে। সিন্সও বলতে পারো অথবা অ্যাজও বসাইতে পারো, যে কোনো একটা বসাবে। তবে মনে করো যে কারণ বোধক এরকম তিনটা আছে, তাহলে এক জায়গায় বসালে সিন্স, এক জায়গায় অ্যাজ, এক জায়গায় দ্যাট ইজ হোয়াই। মানে প্রত্যেক ক্ষেত্রে তুমি সিন্স ব্যবহার করবে এরকম না। আসলে কানেক্টর গুলো কেন ব্যবহার করা হয়? কানেক্টর গুলো ব্যবহার করা হয় ভাষার মাধুর্য আনার জন্য এবং একটা ধারাবাহিকতা ঠিক রাখার জন্য। কিন্তু যদি একই কথা মানুষ বারবার বলে তো এটা শুনতে খারাপ লাগে, কিন্তু ওই কথাকে যদি ঘুরায় ফেরা বলা হয় তো তখন একটু দেখে শুনতে ভালো লাগে, সুন্দর লাগে। এই জন্যই তুমি প্রথমে ব্যবহার করলে অ্যাজ এ রেজাল্ট, তারপর ব্যবহার করলে দেয়ার ফর, তারপর ব্যবহার করলে সো। এখন দেখো এই সো বা দেয়ার পরের স্যার মাঝখানে দ্যাট ইজ হোয়াইও আসতে পারে। বলো। বলতেছি যে এই ক্লাসটা কি ইউটিউবে আপলোড দিবেন? যে ইনশাআল্লাহ। জি স্যার, একটু দিয়ে দিন। আচ্ছা, দিয়ে দিব। তাহলে এইগুলো তোমাদের হলো, মনে করো যে কনসিকোয়েন্স বা রেজাল্টের ক্ষেত্রে। এখন যদি আমরা কন্ডিশন দিই, কোথাও শর্ত দিই, সেই ক্ষেত্রে কি হয়? কন্ডিশন কিছু জিনিস আছে তোমাদের এমনিই জানা, সেটা তোমরা এমনিই পারবা। কন্ডিশন, কন্ডিশন মানে হলো শর্ত। তো শর্ত আরোপ করতে আমরা ব্যবহার করতে পারি যেমন আদারওয়াইজ, আনটিল, যে কটা আমাদের সবচেয়ে বেশি লাগে। দেখি, আনটিল তো কমন জিনিস, আনটিল, আদারওয়াইজ। আচ্ছা, আনটিল মানে যতক্ষণ না, আর আদারওয়াইজ মানে কি এটা জানো? অন্যথায়। এইটা তোমার অর্থ জানতে হবে। আদারওয়াইজ শব্দের অর্থ হলো অন্যথায়। তাহলে এখানে হবে অন্যথায়। এটা এটা জানা জরুরি। আদারওয়াইজ, অন্যথায়। খুব আদারওয়াইজ কিন্তু একটা ভালো শব্দ এবং এটা সাধারণত আমাদের অনেক অনেক কাজে লাগে। আরেকটা শব্দ লাগে প্রোভাইডেড দ্যাট, তবে আনটিল আর আদারওয়াইজ এর মধ্যে তোমরা রাখবে। আর আমরা ইফ ব্যবহার করি, ইফের বিকল্প হিসেবে যেমন প্রোভাইডেড দ্যাট ব্যবহার করি। প্রোভাইডেড দ্যাট মানেও যা, প্রোভাইডেড দ্যাট, ইফ মানেও তাই। এখন স্ট্যান্ডার্ড হিসেবে তোমরা প্রোভাইডেড দ্যাট ব্যবহার করতে পারো। যেমন আই উইল গো টু দ্য ট্যুর, আমি ভ্রমণে যাব। প্রোভাইডেড দ্যাট ইউ পে মাই, ইউ বিয়ার মাই এক্সপেন্সেস, যদি তুমি আমার খরচটা বহন করো তাহলে আমি সফরে যাব। তাহলে প্রোভাইডেড দ্যাট শব্দের অর্থ হলো যদি, ইফ মানে হলো যদি একটা, আর যদি বিপরীত বোঝাতে অন্যথায় তাহলে আদারওয়াইজ, আর যতক্ষণ না তুমি আমার কথায় রাজি হচ্ছ আনটিল। এই কয়টা শব্দ আশা করি থাকলে তোমরা আনুষঙ্গিক কম বেশি পেরে যাবে। তাহলে কন্ডিশন বা শর্ত বোঝাইতে যেগুলো ব্যবহার করা হয় এই ক্ষেত্রে তোমরা কিভাবে শিখবে? এক্সাম্পল দিতে, ফর এক্সাম্পল, ফর ইনস্টেন্স, ইন আদার ওয়ার্ডস। ইন আদার ওয়ার্ডস মানে অন্য কথায়। ডিসিমিলারিটি মানে বৈসাদৃশ্য বোঝাইতে কি হতে? অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড মানে হলো অন্যথায়, অপর পক্ষে। অন দ্য কন্ট্রারি মানে হলো বিপরীতে। আর হোয়ার ইজ শব্দের অর্থ হলো অথচ। যেমন আমি সবসময় তার উপকার করি অথচ সে সবসময় আমার ক্ষতি করার পিছনে লেগে থাকে। বিপরীতে ওই একই কথা, অন দ্য কন্ট্রারি, এটাও ব্যবহার করতে পারবে, এটাও, অথবা এটাও ব্যবহার করতে পারো, একই, যদি ঘটনার এরকম বুঝায়। এরপর দেখো স্থান বা সময় নির্দেশ করতে অনেক সময় কিছু আমরা কানেক্টর ব্যবহার করে থাকি, সেইগুলো কি আমরা একটু দেখি। টাইম অ্যান্ড প্লেস, টাইম অ্যান্ড প্লেস অর্থাৎ সময় এবং স্থান বোঝাইতে আমরা ব্যবহার করে থাকি, যেমন অ্যাট দ্যাট টাইম অথবা হোয়াইল ব্যবহার করে থাকি। সামটাইমস কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ আমি বলে দিই, সবচেয়ে বেশি লাগে যেমন অ্যাট দ্যাট টাইম, এটা আমরা ব্যবহার করতে পারি। স্যার আপনি সবাইকে মিউট করে দিলে ভালো হতো। নাইম কান গেল, তোর মাইক বন্ধ করবা। সামটাইমস, এই জিনিসগুলো যেমন আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। আর এটা বন্ধ কর ধরু।
তাহলে টাইম অ্যান্ড প্লেস, এটা বলতে অ্যাট দ্য টাইম, সামটাইমস, এই শব্দ আমরা ব্যবহার করতে পারি। আর একটা আমরা ব্যবহার করতে পারি হোয়াইল, এই শব্দটা লাগে। হোয়াইল মানে হলো যখন, অর্থাৎ এরপরে সাধারণত পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। আর একটা ব্যবহার হয় অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট। মোটামুটি এগুলো দিয়ে চলতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে যদি উপসংহার বা সার সংক্ষেপ চালাই, এটা কিন্তু আমাদের অনেক লাগে, কনক্লুশন। এটা কে একটু দেখো তো, এই নামটা ইচ্ছা করে করতেছে কিনা একটু। স্যার নাইম। নাইম তো, স্যার ওর মাইকের 12টা বাজা, এই জন্য সমস্যা, ওরও আচ্ছা। দোষ না। নাইম তো মনে হয় ভালো ছেলে সে তো। আচ্ছা দেখো, কনক্লুশন দিতে আমরা কি ব্যবহার করে থাকি? ইন ব্রিফ, ইন শর্ট। ইন কনক্লুশন আমরা লিখতে পারি ইন কনক্লুশন। ইন ব্রিফ, ইন শর্ট, ইন এ নাটশেল, এগুলো হলো সংক্ষেপে। তো তোমরা যদি এই ইন ব্রিফ আর ইন শর্ট, অথবা তোমার সুবিধা মতো যে দুইটা ইন শর্ট, ইন কনক্লুশন যেটা জানা আছে, এই দুইটা জানলেই তোমরা কাজ চালাইতে পারবে। আমাদের কথা হলো আমরা যেন পরীক্ষা মার্কস পাই, আবার আমাদের যাতে শিখাও হয়, এবং যেগুলো কাজে লাগে বেশি বেশি সেগুলো আমরা শিখব। তাহলে কনক্লুশন বা পরিসমাপ্তিতে যেটা বোঝায়, আমরা এর আগে পরিসমাপ্তিতে আরেকটা কি শিখেছিলাম? অ্যাট দ্য এন্ড, ইন দ্য এন্ড, মনে রাখবে আগে যেটা শিখছিলাম। অর্থাৎ এইগুলো যদি খুব ভালোভাবে একটু আয়ত্তে রাখো, তখন আমি ওই বোর্ড কোয়েশ্চেন করানোর সময় তোমাকে বলার সাথে সাথে তুমি কিন্তু বুঝে যাবে। আর এর সাথে আরেকটা, যেমন অনেক সময় আমরা বলতে পারি অ্যাবাভ অল, এই কথাটা অবশ্য লাগে। অ্যাবাভ অল মানে হলো সর্বোপরি, একই কথা। ইন এ নাটশেল, একই কথা, একই রকম দিতে পারে। আর যদি আমরা কোনো কাজের ধরন বোঝাই, অ্যাজ ইফ, অ্যাজ দো আর হাউএভার, কাজের ধরন, ম্যানার অফ ওয়ার্ক যদি বোঝায়, অর্থাৎ কাজের ধরন, তাহলে এইটা হলে কি হবে দেখো, ম্যানার অফ অ্যাকশন, অর্থাৎ কাজের ধরন। এইরূপ যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা যেমন ব্যবহার করতে পারি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। তাহলে অ্যাজ ইফ মানে যেন, অ্যাজ দো মানে যেন, হাউ এভার মানে যাই হোক। তো এটা তোমার কোথায় কোথায় চলে আসবে, এটা তোমার মুখস্থ করতে হবে এরকম না। এইটা যে এখানে ব্যবহার করতে হবে, অটোই তোমার মাথায় চলে আসবে। কিন্তু শুধু মনে রাখতে, হাউ এভার শব্দটা হলো যাই হোক, এটা। মোটামুটি আমরা আমাদের কিন্তু শিকার শেষ প্রান্তে চলে আসছি। যেগুলো লাগবে, এর বাইরে যদি দুই একটা যেটা লাগে, তোমরা এই আইডিয়া থেকে ওইগুলো পারবে। কিছু রিলেটিভ প্রোনাউন ব্যবহার হয়, তারপরে আমি দেখো যদি এরকম হয় একই সময় সংগঠিত বুঝাইতে, ফর দ্য টাইম বিং, এরূপ কিছু বুঝাইতে, যেমন অ্যাট দ্য সেম টাইম, অ্যাট দ্য টাইম, এগুলো তোমাদের জানা আছে। তো আজকে আমি তোমাদের যতটুকু দিলাম, এইটুকু তোমরা মেহেরবানি করে একদম খুব ভালো করে শিখে ফেলো, ইনশাল্লাহ তোমাদের কেউ আটকাইতে পারবে না।